আজকে আমাদের টপিক হলো ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র, অর্থাৎ এখানে দুইটা পার্ট আছে। প্রজনন তন্ত্র এখানে কি আছে আমাদের প্রজনন প্রক্রিয়া এবং দেখবো হলো রূপান্তর। প্রজনন প্রক্রিয়ার পরে কি হয়, রূপান্তর হয়, তাই না? তো কিভাবে মনে করো আমাদের একটা ঘাস ফড়িং তার পরবর্তী বংশধর তৈরি করে, এটাই মেইন আমাদের এটা শেখার বিষয়। তো ঘাস ফড়িং বলতে, ঘাস ফড়িং হলো কি বলতো, ঘাস ফড়িং হলো হেটারো সেক্সুয়াল, এবং এটা হলো কি ইউনিসেক্সুয়াল, ঠিক আছে? মানে কেমন, এটা হলো এরা হয় কেউ হলো কি স্ত্রীলিঙ্গ, কেউ হলো পুংলিঙ্গ। অর্থাৎ এরা একই জীব, কিছু আছে না অনুন্নত জীব প্রাণী আছে, প্রথম অধ্যায় ছিল সেখানে কি তাদের মধ্যে কি বলতো একই জীবে কি থাকবে, স্ত্রী এবং পুরুষ জননতন্ত্র থাকবে আর কি। ওরকম অনেক আছে, যেমন আমরা দেখছিলাম কেঁচোতে দেখছিলাম, এদিকে দেখছিলাম এভাবে থাকে আর কি। তো এটা আমাদের এরকম না আর কি, উন্নত প্রাণী। ঘাস ফড়িং আর কি বলতো একলিঙ্গ প্রাণী, ঠিক আছে? কেননা পুং এবং স্ত্রী প্রজননতন্ত্র ভিন্ন ভিন্ন প্রাণী দেহে উৎপন্ন হয়। এই যে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডিমরফিজম সুস্পষ্ট, অর্থাৎ দেখা যায় যৌন দ্বিরূপতা দেখা যায়। যৌন দ্বিরূপতা বলতে কি বোঝায়, এই জিনিসটা আসলে প্রথম অধ্যায়ে ছিল। অর্থাৎ তুমি এদেরকে বলতো যে স্ত্রী এবং পুরুষ ভিন্ন গঠনাঙ্গিকের হয়, বাইরে থেকে দেখে কি যাবে, চেনা যাবে, এরকম একটা বিষয়। একটি পুরুষ এবং স্ত্রী ঘাস ফড়িং এর বাইরে থেকে কি সহজেই চেনা যায় বা আলাদা করা যায়, ওকে? এবং স্ত্রী ফড়িং এর উদরের ওভিপোজিটর দেখে পুরুষ সদস্য আলাদা করা যায়। তার মানে এই যে ওভিপোজিটর জিনিসটা কার আছে, শুধুমাত্র স্ত্রীদের। সো এটা দেখে আমরা আলাদা করতে পারি কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ। ঘাস ফড়িং এর প্রজনন তন্ত্র হিমোসিলের পেরিফেরাল সাইনাস অবস্থান করে। কোথায়? পেরিফেরাল সাইনাস। আমরা জানি যে ঘাস ফড়িং এর সাইনাস ছিল, এটা তিনটা প্রকোষ্ঠে বিভক্ত, তাই না? পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল আর পেরিনিউরাল। তো ভিসেরাল, যেটা ভিসেরা থাকে এখানে তো থাকবে, ভিসেরা মানে অঙ্গ, এখানে তো থাকবে অবশ্যই প্রজননতন্ত্র। নিচে পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্রের সম্বন্ধে আলাদাভাবে বর্ণনা করা হলো। তো প্রথমে আসি আমাদের পুরুষ প্রজননতন্ত্র বা পুং জননতন্ত্র। দ্য মেল রিপ্রোডাক্টিভ অর্গান, অর্গান হবে না, এটা হবে কি বলতো সিস্টেম। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যাই হোক, তাহলে এখানে কি আছে বলতো, বলতেই পারে ঘাস ফড়িং এর প্রজননতন্ত্র কি কি নিয়ে গঠিত? শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণ নালী, সহায়ক গ্রন্থি এবং শুক্রথলি নিয়ে গঠিত, ঠিক আছে? আমাদের তো এরকম নয়, আমাদের কি বলতো, আমাদের প্রজননতন্ত্র মেইনলি হলো, মেল যদি বলি টেস্টিস, তারপরে হলো কি হবে, টেস্টিস হবে, তারপরে তোমার হলো ভাস ডিফারেন্স, ওগুলো বুঝবো না তোমরা, ভাস ডিফারেন্স আছে, এগুলো প্রোস্টেট আছে, ইউরেথ্রা আছে, এগুলো নিয়ে মিল গঠিত, ঠিক আছে? সেমিনাল ভেসিকল আমাদেরও আছে, সেমিনাল ভেসিকল, ওকে? এটা সহায়ক গ্রন্থির মতো এখানে কাজ করে আর কি। যাই হোক, এগুলো নিয়ে গঠিত। তাহলে কি শুক্রাশয়, শুক্রনালী। শুক্রাশয় কোনটা বলো তো, যেখানে শুক্রাণু উৎপন্ন হয় আর কি। তারপর শুক্রনালী যেটা দিয়ে আসবে, ক্ষেপণ নালী, সহায়ক গ্রন্থি এবং শুক্রথলি নিয়ে গঠিত। শব্দগুলো দেখো একই রকমের, শুক্রথলি, শুক্রাশয় একই মনে হয় না? এখানে একটা জিনিস কনফিউশন হয়, একটু পরে বলতেছি কোনটা। তাহলে এগুলো নিয়ে গঠিত, কি কি পার্ট নিয়ে গঠিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। পরীক্ষা বলবে নিচের কোনটি পুরুষ বা পুং জনতন্ত্র কার, ঘাস ফড়িং এর অংশ নয়? নিচের কোনটি ঘাস ফড়িং এর পুং জনতন্ত্রের অংশ নয় বা অংশ কোনটি? এইভাবে আসে। কিভাবে আসে দেখো, একটু পরে দেখবো কোথায় একটু ব্যতিক্রম হয়, মানে একটু ভুল হয় কোথায়। নিচে বর্ণনা করা হলো, দেখো শুক্রাশয় বা টেস্টিস, যেখানে কি হবে, শুক্রাণু উৎপন্ন হবে। দেখো পুং জননতন্ত্রের মুখ্য সংগঠক একজোড়া কি, শুক্রাশয় দুটি কোথায় অবস্থান করে? তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দেহখণ্ডকের উদর গহ্বরের পৃষ্ঠপ্রাচীরে। কোথায় বলতো? উদর গহ্বরের পৃষ্ঠপ্রাচীর, ওকে? মিডিয়ান লিগামেন্ট দ্বারা যুক্ত থাকবে। এই যে এটা কি থাকবে, আসলে এইটা এগুলো অঙ্গগুলো করে থাকে বলতো পেরিভিসেরাল সাইনাসে। ভিসেরালের উপরে কি বলতো, পৃষ্ঠ অংশ না, পেরিকার্ডিয়াম। তার উপরে ওই যে পিঠের দিকে কি থাকবে, এটা দিয়ে লাগানো থাকে পিঠের দিকে, বুঝতে পারছো? তাহলে এই যে একটা যে আছে মিডিয়ান লিগামেন্ট, এটাতে কার খাতা ঝুলানো থাকার সাথে পিঠের সাথে, মানে পিঠের সাথে, হ্যাঁ, মনে করো এটা হলো একটা ঘাস ফড়িং এর পেট ছিল, এখানে মনে করো অবস্থান করতেছে নিচের দিকে, মনে করো শুক্রাণুগুলো, কিন্তু এই যে একটা লিগামেন্ট দ্বারা পিঠের দিকে যুক্ত থাকবে, ঠিক আছে? এভাবে যুক্ত থাকে, ওকে?
যুক্ত থাকে। প্রতিটি শুক্রাশয় অনেকগুলো ক্ষুদ্রাকার গুচ্ছ ফলিকল গুচ্ছ দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত? ফলিকল গুচ্ছ দ্বারা গঠিত। এই মেল ফলিকলগুলো কি করবে? শুক্রাণু উৎপন্ন করে। ফলিকল থেকে শুক্রাণু উৎপন্ন হয় আর কি। ওকে, তো এখানে কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে ঘাসফড়িংয়ের শুক্রাশয় কয়টি, মানে শুক্রাশয় কয়টি? দুইটি। কথা হলো যে এটা কোথায় অবস্থান করতেছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম দ্বিখণ্ডকে। ঠিক আছে, মনে রাখতে হবে। এবং এটা কোথায় থাকে? অবশ্যই পেরিভিসেরাল সায়েন্সে থাকবে। আটকানোর সাথে থাকে কোথায়? পিচের সাথে, পৃষ্ঠের দিকে। এটা মনে রাখতে হবে। কিসের মাধ্যমে? মিডিয়ান লিগামেন্টের মাধ্যমে। তো প্রশ্ন অনেকভাবে হতে পারে, এটা মনে রাখতে হবে। এখন হলো শুক্র নালী। তাহলে এই যে এখানে দেখো, তাহলে এটা আমাদের দেখো অনেকগুলো ফলিকলের সমন্বয়ে গঠিত একটা কি বলতো? শুক্রাশয়। এরকম কয়টা শুক্রাশয় আছে? দুইটা শুক্রাশয় আছে। হ্যাঁ, শুক্রাশয় আছে, এক জোড়া আছে। তো এটা একটা শুক্রাশয়। তো এখানে দেখো, তাহলে এটা ছিল মিডিয়ান লিগামেন্ট। দুইটা কোন জায়গায় লেখা আছে? এই যে এক জোড়া, বুঝছো? আচ্ছা। তাহলে এটা একটা পাইলাম আমরা, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে শুক্রাশয় থেকে, তাহলে শুক্রাশয় থেকে একটা নালী আসলো, দেখছো? এগুলা নালী। ওকে, তো নালী আসতেছে, এইগুলা কি বলতো? শুক্রনালী। ওকে, তো ঠিক আছে। তাহলে এটা শুক্রনালী। এখন দেখো, তাহলে এটা কি শুক্রনালী, বা এটা কি বলতেছি আমরা? ভাঁজ ডিফারেন্স, যেটা আমি একটু আগে বলছিলাম না, আমাদের টেস্টে আমাদের একটা পার্ট বলছিলাম ভাঁজ ডিফারেন্স। এটার মধ্যে কি করে বলতো? শুক্রাশয় থেকে স্পার্মগুলা বা যেটা তৈরি হবে শুক্রাণু, এটা কি করবে? আমাদের এটা বহন করে নিয়ে আসবে। আমাদের ক্ষেত্রে এটা কি ভাঁজ ডিফারেন্সটা কি করে বলতো? শুক্রাশয় থেকে প্রোস্টেটের মধ্যে শুক্রাণুগুলো নিয়ে যাবে। দেখো প্রতিটি শুক্রাশয়ে অঙ্কীয় দিকে, অঙ্কীয় মানে কি? বুকের দিকে, নিচের দিকে। তাই দেখো এই নিচের দিক থেকে একটি লম্বা এবং পেঁচানো কি থাকে? শুক্র নালী থাকে। এই যে দেখা যাচ্ছে। ওকে, মানে একটা মানে শুক্রাশয়ে দুইটা নালী থাকবে। হ্যাঁ। মেইনলি কি বলবো আসলে, এটা তো আসলে পুরোটা সঠিকভাবে লেখা না, এটা নিয়ে আমি একটু বলতেছিলাম, না বললাম। মনে করো এই যে একটা ফলিকল না, ফলিকলের প্রাচীর, এর মধ্যেই দুইটা কি আছে? টেস্টিস। একটার মধ্যে বুঝতে পারছো? হ্যাঁ, এর মধ্যে দুইটা আছে। এখান থেকে কি আসছে বলতো? নালী আসতেছে। আমাদের কথা চিন্তা করো, ভাবো বিষয়টা, একটা থলির মধ্যে দুইটা টেস্টিস থাকে, বিষয়টা এরকমই। বুঝতে পারছো? এটা ক্লিয়ার করে নাই, যাই হোক ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে এটা কি বলতো? এটা কি? ক্ষেপণ নালী। ক্ষেপণ নালী বলতে কি বোঝায়? যে নবম উদারীয় খণ্ডকে, নবম উদার খণ্ডকে দুপাশে দুইটি শুক্রনালী মিলিত হয়ে একটি সাধারণ সংকোচনশীল ক্ষেপণ নালী গঠন করে। এটি পুংসঙ্গম অঙ্গ বা ছিন্ন এর মাধ্যমে দেহের বাইরে কি হবে? মুক্ত হবে। অর্থাৎ এখানে যে স্পার্ম যেটা তৈরি হবে শুক্রাণু, এটা যার মাধ্যমে বাইরে নিক্ষিপ্ত হবে, সেটা কি বলতো? সেটা হলো ক্ষেপণ নালী। ঠিক আছে, এই যে এটা ক্ষেপণ নালী। আর এখান থেকে আর একটা অংশ তৈরি হলো, সেটা কি বলতো? ছিন্ন। ঠিক আছে, এখন দেখো যে সহায়ক গ্রন্থি বলতে কি বোঝায়? অ্যাক্সেসরি গ্ল্যান্ড। অর্থাৎ এই যে শুক্রাণুগুলোকে মনে করো ফ্লুইডিনেচার করার জন্য, ঠিক আছে, এরকম একটা বিষয়, যে লম্বা নালীযুক্ত সম্মিলিত এক জোড়া সহায়ক গ্রন্থি ক্ষেপণ নালীতে কি হয়? উন্মুক্ত হয়। এই যে এখন বলতে পারো যে এখানে তো ভাই অনেক দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে এগুলো কি বলতো? এগুলো হলো কি বলতো? সহায়ক গ্রন্থি। এই যে দেখা যাচ্ছে না, আসলে এগুলো যে এক জোড়াই আছে, মেনলি এটা দেখা যাচ্ছে, কিন্তু অনেকগুলো দেখাচ্ছে এখানে, বাট এখানে দুইটাই শুধু আছে। এগুলো পেছানো এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক। ঠিক আছে, তো এক জোড়া লম্বা নালীগুচ্ছ সম্মিলিত এক জোড়া কি বলতো? সহায়ক গ্রন্থি ক্ষেপণ নালীতে উন্মুক্ত হয়। এসব গ্রন্থি খরিত তরলে শুক্রাণু কি থাকবে? নিমজ্জিত থাকবে এবং পুষ্টি গ্রহণ করে থাকে। অর্থাৎ শুক্রাণুগুলো যাতে কি হয় না, নষ্ট না হয়ে যায়, যাতে মরে না যায়, সেগুলো কি করবে? এগুলোকে একটা ফ্লুইডি একটা ভাব নিবে, তরলের মধ্যে নিমজ্জিত থাকবে এবং এগুলো সেখান থেকে পুষ্টি গ্রহণ করে থাকবে, জীবিত থাকবে আর কি। ঠিক আছে, এখন দেখো পরেরটা কি বলতো? শুক্র থলি।
অর্থাৎ শুক্রাণু আসিয়া যেখানে কি থাকতে পারে, জমা থাকতে পারে, তৈরি হচ্ছে এখানে, তৈরি হয়ে তো আর এখানে থাকে না, এখান থেকে কি হচ্ছে, এখানে এর মধ্যে দিয়ে আসতেছে, আসার মাধ্যমে এখানে শুক্রথলিতে কি হচ্ছে, জমা থাকতেছে। কেন? তার শুক্রাণু তো তৈরি হয় হলো কন্টিনিউয়াস প্রক্রিয়ায়, কি বলতো, কন্টিনিউয়াস প্রক্রিয়া, তো ওটা আসলে এটা জমা থাকবে, প্রয়োজনে তাকে তখন কি করবে, এটা কি করে নিক্ষেপ করে দিবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে শুক্রথলিতে এসে কি থাকবে, শুক্রাণু জমা থাকবে। তাহলে শুক্রথলি সহায়ক গ্রন্থির সাথে এটি লম্বা পেঁচানো নালী, যার নাম কি বলতো, শুক্রথলি যুক্ত থাকে। এটি ক্ষেপণ নালীতে উন্মুক্ত হয়, এতে শুক্রাণু সঞ্চিত থাকে, ঠিক আছে। প্রয়োজনে কি করবে, ক্ষেপণ নালীতে প্রবেশ করবে। এখন হলো স্থির প্রজননতন্ত্র, তাহলে এগুলো দেখো, যে পার্টগুলো দেখলো, পার্টগুলো একটু মনে রাখবো, শুধু পার্টগুলো কি কি, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে, তখন এটা চিত্রটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, যে চিত্র সহ পুরুষ প্রজননতন্ত্রের ব্যাখ্যা করো, কি কি পার্ট আছে, পার্টগুলো উল্লেখ করো, শুধু চিত্র সহ উল্লেখ করো। চিত্রটাই দেখে আর কি। হ্যাঁ, তো চিত্রটাই দেখবে আর কি, এই পার্টগুলো শুধু করতে হবে, ব্যাখ্যা দিতে হবে না, মনে করে যেভাবে শুধু চিত্রটাই আর্ট করে দেখাই দিলে কোনটা কি শেষ। খালি চিত্র, খালি চিত্র। তাহলে 3 নম্বর দিবি। 3 দিবে না, চিত্র আর্ট করতে সময় লাগবে না। গণ আমার তো চিত্র চিত্র চাইলে তোর ব্যাখ্যা চায় না, শুধু চিত্র চায়। দেখবা প্রজনন তন্ত্র, স্ত্রী প্রজনন তন্ত্র, এটার কি কি পার্ট দেখো। স্ত্রী ঘাসফড়িং এ স্ত্রী প্রজননতন্ত্র ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, শুক্রধানী এবং সহায়ক গ্রন্থি নিয়ে গঠিত। দেখো কমন কি আছে বলতো, সহায়ক গ্রন্থি। সহায়ক গ্রন্থি এটা তো কমন আছে, কিন্তু একটা জিনিস আছে, দুটো কনফিউশন করে, কি বলতো, শুক্রধানী। শুক্রধানী। এটা যেমন হচ্ছে না যে এটা হয়তো বা পুরুষ ঘাসফড়িং এর। এখন এটাই সমস্যা হবে, নিচের কোনটি ঘাসফড়িং এর পুরুষ জননতন্ত্রের অংশ না, তখন কিন্তু এই যে শুক্রধানী থাকবে অপশনে, ঠিক আছে। সো এটা কিন্তু উল্টা হয়ে যাবে, কারণ শুক্র যে কয়টা আছে, শুক্রাশয় আছে, শুক্র নালী আছে, শুক্রথলি আছে, আর এটা শুক্রধানী আছে। তাহলে এখানে 3টা দিবে, এখানে একটা দিবে, তখন কনফিউশন হয়ে যাবে, কোনটা বাদ যাবে, ঠিক আছে। খুবই একটা কনফিউশনাল এমসিকিউ এখানকার জন্য, এটা একটু মনে রাখতে হবে। এখন দেখো ডিম্বাশয়, সো তুমি, আমি বললাম এটা, তার মানে তুমি এটা টেস্টটা দিয়ে রাখবা, এরপরে যখনই পড়বা এই বিষয়টা খেয়াল রাখবা, তাহলে ভুল হবে না। দেখো ডিম্বাশয়, একজোড়া ডিম্বাশয় স্ত্রী প্রজননতন্ত্রের মুখ্য সংগঠক। ডিম্বাশয় দুটি অন্ত্রের উপরে মিডিয়ান লিগামেন্ট দিয়ে কি থাকবে, পৃষ্ঠপ্রাচীর সাথে আটকানো থাকে। এই যে এখানে দেখো লাল দেখা যাচ্ছে, দুইটা কি বলতো, এখানে দুইটা, এগুলো কি ডিম্বাণু, দুইটা ডিম্বাণু, কয় ডিম্বাণু বলতো, এবং প্রত্যেকটি লিগামেন্ট দেখো, এই যে লিগামেন্ট কি হচ্ছে বলতো, একটা করে কি আছে, এই যে উপর দিকে একটা সহায়ক গ্রন্থি আছে, এবং দুইটা থেকে দেখো একটা কি তৈরি হয়েছে বলে মিডিয়ান লিগামেন্ট। এই মিডিয়ান লিগামেন্ট দ্বারা কি করে বলতো, যুক্ত থাকে পিঠের সাথে। ওকে, এখন দেখো এই যে প্রতিটা ডিম্বাশয়, দেখো আবার একটা ঝামেলা আছে এখানে, প্রতিটা, এটা একটা ডিম্বাশয়, এটা একটা ডিম্বাশয় না, প্রতিটা ডিম্বাশয় দেখো অনেকগুলো খণ্ড আছে না, মানে এগুলো এক একটাকে বলি অনুডিম্বাশয়, কি বলা হয়, তো প্রতিটা ডিম্বাশয় অনেকগুলো অনুডিম্বাশয় নিয়ে কি গঠিত, ঠিক আছে। আবার দেখো এই অনুডিম্বাশয় গুলো পৃষ্ঠের দিকে আসে কি হয়, একটা নালীর মতো তৈরি করে না, এই নালীটা কি বলা হবে, তাহলে ডিম্বনালী, ওখানে কি ছিল, শুক্রনালী ছিল, এখানে কি বলতো, ডিম্বনালী। এটা একটা এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে প্রতিটি ডিম্বাশয় নলাকার, কয়টি, 6 থেকে 8টি অনুডিম্বাশয় বা ওভারিওল নিয়ে গঠিত। অনুডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয়, তো ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়, অনুডিম্বাশয়ে। ওকে, পরটা দেখো ডিম্বনালী, তাহলে ওখান থেকে দেখো নালীটা তৈরি হলো, প্রতিটি, এটা হলো ডিম্বনালী বলা হয়। পরে দেখো যোনি, তাহলে এই যে একটা যে ক্যানেলের মধ্যে এসে পৌঁছিল, অর্থাৎ এই যে শুক্র নালী মানে ডিম্ব নালী দুটো একত্রে মিলিত হয়ে একটা ক্যানেল মধ্যে তৈরি করলো না, এটা কি বলতো, এটা হলো যোনিপদ, ঠিক আছে, এটা হলো যোনি। তাহলে দেখো দুপাশে দুটি ডিম্ব নালী কোন উদারী খণ্ড, এটা মনে রাখতে হবে, সপ্তম উদারীয় খণ্ডকে মিলিত হয়ে পেশিবহুল যোনি গঠন করা, যা ওভিপজিটরের 2 অংশের মাঝে অবস্থান করে। তাহলে কার সাথে সংযুক্ত থাকে, ওভিপজিটরের সাথে সংযুক্ত থাকে, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো শুক্রধানী বা স্পার্মাথিকা, দেখো যোনিতে, দেখো এই যে শুক্রধানী, শুক্রধানী বিষয়টা আগে মনে রাখতে হবে, তাহলে ভুল হবে না। শুক্রধানী মানে কি, শুক্রধানী মানে শুক্রাণু যে ধারণ করে, শুক্রাণু যে ধারণ করে এমন একটা জিনিস, শুক্রাণু ধারণ করে রাখে। তাহলে এটা হয়ে গেল, শুক্রাণু ধারণ করবে কে, স্ত্রী। যে শুক্রাণু, স্ত্রী প্রবেশ করলে স্ত্রী প্রজননতন্ত্রে
তাহলে এখান থেকে ধারণ করবে বা গ্রহণ করবে যে অ্যাকসেপ্টর, সেটা হলো শুক্রধানী। ওকে, তাহলে অবশ্যই এটা ফিমেলে থাকবে স্পার্মাথিকা। যোনিতে এক জোড়া ডিম্বনালী ছাড়াও একটি কুণ্ডলিকিত কেমন এই যে পাকানো প্যাঁচের মতো পাকানো স্পার্মাথিকা নালী যুক্ত থাকে। এই কুণ্ডলিকিত নালীর শেষ প্রান্তে একটি কি থাকবে, থলির মতো থাকবে। থলির মতো, এর নাম কি বলতো, শুক্রধানী বা স্পার্মাথিকা বলা হয়ে থাকে। এতে সঙ্গমকালে পুরুষ ঘাসফড়িং থেকে আগত শুক্রাণু সাময়িকভাবে কি থাকবে, জমা থাকবে। বুঝতে পারছো? ওকে, তাহলে মনে করো এই যে ডাইরেক্ট সরাসরি মনে করো যে এখানে কি হলো, এই শুক্রাণুটা গেল গিয়ে কিন্তু ডাইরেক্ট যে ও বাড়িতে যায় না, সাময়িকভাবে এখানে থাকে। তো মেইনলি কাজটা কি হয় বলতো, এই যে মনে করো এখানে কি তৈরি হয়, ডিম তৈরি হয় না, ডিম্ব তৈরি হয় না, এখানে এক তৈরি হয় না। তো এগুলো কি করে, এই যে ডিম্ব নালীতে পাস করে না, পাস করে এই যে এখানে আসবে, এই যে এদিকে যাবে না, এই অভিপোজিটরের মাধ্যমে কি করে ডিম পারে না। তো এই যে ডিমগুলো যখন এখানে আসবে, জনিপথে আসবে, তখন কি করবে, এই যে শুক্রধানীতে শুক্রাণুগুলো আছে এগুলো তখন ছেড়ে দিবে। তখন কি করবে, এই যে ডিম্বাণুটার সাথে এই যে মানে ডিমের সাথে ডিম্বাণুর সাথে এই যে এখানে শুক্রাণুগুলো আসে, এখানে সে কি করবে, মিলিত হবে। ঠিক আছে, মিলিত হওয়ার মধ্যে কি তৈরি করবে, নিষেক করবে। তারপর ডিম, তাহলে নিষিক্ত ডিম হয়ে যাবে, ডিমটা কি হয়ে যাবে, নিষিক্ত। নিষিক্ত ডিম ছাড়া কিন্তু কি ওই ডিম থেকে বাচ্চা হবে না, বাচ্চা হবে না কিন্তু। ওকে, এটা হলো মেইনলি প্রসেস। ঠিক আছে, আমাদের যেমন শুক্রাণু ডিম মিলিত ওখান থেকে কি হয়, বাচ্চা হয়ে যায়, ডিম টিম নাই কোনো বিষয়। প্রাণীর ক্ষেত্রে, আমাদের উন্নত প্রাণীদের ক্ষেত্রে এরা তো ডিম পারে। তো ডিমের মধ্যে কি করে, ডিমের মধ্যে আর কি ডিমের প্রাচীরটা কি অনেকটা করে বলতো পোরযুক্ত, প্রবেশ করার মতো কি আছে, ফাঁকা স্থান আছে। ঠিক আছে, এরকম প্রবেশ করতে পারে। ঠিক আছে, তাহলে বললাম এখন দেখো সহায়ক গ্রন্থি বা অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আগের মতো সহায়ক গ্রন্থি তাহলে কি করবে, এই যে এখানে দেখো সহায়ক গ্রন্থি আছে, হ্যাঁ উপর দিকে দুই পাশে দুইটা দেখলাম আমরা। দেখো প্রতিটি ডিম্বাশয়ের উপরিভাগে একটি করে কি আছে, সহায়ক গ্রন্থি। এর অপর নামটা মনে রাখতে হবে, কোলেটেরিয়াল গ্রন্থি, এটা মনে রাখতে হবে। রয়েছে যা ডিম্বনালীর মাধ্যমে জনিতে সে কি হবে, উন্মুক্ত হবে। এই গ্রন্থির নিঃসৃত রস কি জাতীয় বলতো, সিমেন্ট জাতীয় পদার্থ, মনে রাখতে হবে। তাহলে এই যে যেটা বললাম সহায়ক গ্রন্থি থেকে নিঃসৃত রসটা কি জাতীয় বলতো, সিমেন্ট জাতীয়। কাজ কি, এই ডিমগুলাকে একে অপরের সাথে যুক্ত করে রাখা। ডিম পাড়ার পর ডিমগুলোকে গুচ্ছাকারে রাখতে সহায়তা করে, অর্থাৎ একটার সাথে আরেকটা লেগে রাখতে কি করবে, সহায়তা করবে। কে বলতো, এই যে সহায়ক গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থটা, তরল পদার্থটা, যেটা কি সিমেন্ট জাতীয় আর কি, এই জন্য ধরে রাখে, আটকে রাখে। বুঝতে পারছো? ওকে, সিমেন্ট জাতীয়, এটা মনে রাখতে হবে। বুঝতে পারো, নিচের কোন গ্রন্থি থেকে সিমেন্ট জাতীয় তরল পদার্থ খরিত হয়, সহায়ক গ্রন্থি থেকে। ঠিক আছে, তো প্রজনন প্রক্রিয়া, এটা তো প্রসেস অফ রিপ্রোডাকশন। প্রজনন প্রক্রিয়াটা কেমন হয় তাহলে, দেখো ঘাসফড়িং যৌন প্রক্রিয়া কি করে, প্রজনন ঘটায়। এই প্রজনন প্রক্রিয়া নিচে বর্ণিত কয়েকটি পর্যায়ে বর্ণনা সম্পন্ন হয় আর কি। কি বলতো, যৌন মিলন, ঠিক আছে, বা কপুলেশন দরকার কখন মেনলি করে, গ্রীষ্মের শেষ দিকে ঘাসফড়িং এর যৌন মিলন ঘটে। এ সময় ঘাসফড়িং এর পুরুষ ঘাসফড়িং স্ত্রী ফড়িং এর পিঠে উঠে আটকে থাকে এবং এই অবস্থায় শীর্ণ পথে ঘাসফড়িং এর জনিতে সেমিনাল ফ্লুইড ত্যাগ করে। কি বলতো, এই যে সিমেন্ট যেটা কন্টেইন করে তাকে কি বলা হয়, সেমিনাল ফ্লুইড। সেমিনাল ফ্লুইডে শুক্রাণু থাকে, ঠিক আছে, এবং শুক্রাণু ছাড়াও আরো অন্য বিভিন্ন ধরনের এক্সেসরি পদার্থ থাকে, বর্জ্য পদার্থ থাকতে পারে। ডিম না পাড়া পর্যন্ত শুক্রাণুগুলো স্পার্মে থেকে কি থাকে, জমা থাকে। ডিম না পাড়া পর্যন্ত শুক্রাণুগুলো স্পার্মে, তাহলে মনে করো যে একটা পুরুষ ঘাসফড়িং কি করলো, এখানে শুক্রাণু কি করলো, ছেড়ে দিল যৌন মিলনের সময়। তাহলে এটা তো এখন কি করবে, এই যে এটা যায়া এর মধ্যে কি করবে, জমা থাকবে। যখন ডিম পারবে তখন এই ডিমের সাথে মিলিত হয়ে কি করবে, নিষেক করবে, এটাই জমা থাকে। ডিম পাড়ার আগে কয়েকবার কি হতে পারে, মিলন হতে পারে, নিষেক বা ফার্টিলাইজেশন। যৌন মিলনের এক পর্যায়ে পুরুষ প্রাণী দেহে থেকে শুক্রাণু স্ত্রী প্রাণী দেহে কি করবে, স্থানান্তরিত হয় এবং শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসে পরস্পর একীভূত হয়ে কি হবে, নিষেক হবে। ঘাসফড়িং এর এই নিষেক অন্তঃস্থ ধরনের। নিষেক বিভিন্ন প্রকারের হয়, একটা হলো অন্তঃস্থ, একটা হলো বহিস্থ। বহিস্থ নিষেকের উদাহরণ দিতে পারবা, বহিস্থ নিষেক কেমন, ওই যে মাছের ক্ষেত্রে একটু পরে আমরা পড়বো, মাছ কিভাবে নিষেক হয়। মাছ মনে করো না, মাছ কি করে,
মাছ মনে করো স্রোতের কি করে অনুকূলে ডিম ছেড়ে দেয়, বুঝছো? নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটু রুই মাছ পরে বুঝতে পারবা। ওই স্রোতের মধ্যে কি করে দেয়, ডিম ছেড়ে দেয়। আর পুরুষ ঘাস ফড়িং কি করে, সে স্রোতের উপরে কি করে তার শুক্রাণু ঢেল দেয়, তখন কি হবে, ওটা নিষিক্ত হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এটা বহির্নিষেক, এটা কি দেহের মধ্যে কানেক্টেড আছে? না। এটা কিন্তু বাইরে হলো, দেহের বাইরে, এটাকে বলা হয় বহির্নিষেক। ফুলেরটা তাহলে কি হবে? কি একটা ফুল থেকে আরেকটা ফুলের নিষেধ। উদ্ভিদের আবার অন্তর বই আছে নাকি? ও, সবই একই রকম। ওটা নিষেক বলতে, ওটা অন্তর্নিষেক বলতে পারো সব। কারণ ওটা কি হয়, পরাগায়ন বিষয় আছে, প্রথম আসলে পরাগায়ন, তারপরে আসে নিষেক, দুইটা সব বিষয় আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ। ওকে। যে আমাদের মানে প্রাণীদের ক্ষেত্রে যেমন হলো যৌন মিলন তারপরে নিষেক, ওখানে হলো কি পরাগায়ন তারপর হলো নিষেক, অন্তই হলো বলতে পারছো। তারপর দেখো এটা বিষয়টা এরকম ঘটলো। তাহলে দেখো এই যে ঘাস পুডিং এর নিষেক অন্তস্থ ধরনের, 3 থেকে 5 মিলিমিটার লম্বা ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ, কি সমৃদ্ধ? কুসুম সমৃদ্ধ। ডিম্বনালী দিয়ে বেরিয়ে আসার সময় নরম ভাইটালাইন ঝিল্লি, অর্থাৎ ডিমে যে প্লাস্টিড আছে এটা নরম, এটা ভাইটালাইন ঝিল্লিটা কি বলতো, নরম এবং শক্ত নমনীয় বহিস্থ কোরিওল তে আবৃত থাকে। তাহলে ভাইটালাইন ঝিল্লিটা কি আবৃত থাকে? কোরিয়ন ঝিল্লিতে আবৃত থাকে, এটা মনে রাখতে হবে। দুইটা, এটা অত ইম্পর্টেন্ট না। স্পার্মেটিকা রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময়, তাহলে কি হবে, স্পার্মাথিকা রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময় ডিম কি হয়ে যাবে, নিষিক্ত হয়ে যায়। কোরিয়নের একটি ক্ষুদ্র ছিদ্র পথে শুক্রাণু ডিম্বাণুতে কি করবে, প্রবেশ করবে। এই যে কোরিয়ন কোনটা, ওই যে বাইরের লেয়ারটা, ডিমের বাইরের লেয়ারটা কোরিয়ন, এর মধ্যে ছিদ্র থাকে, পোর থাকে, ওর মধ্যে শুক্রাণু প্রবেশ করে কি করবে, নিষেক ঘটাই দিবে। এই ছিদ্রকে কি বলা হয়, মাইক্রোপাইল বলা হয় থাকে, ঠিক আছে? তাহলে কোরিয়নের ঘাস ফড়িং এর ডিমের কোরিয়নের ছিদ্রপথকে কি বলা হয়, মাইক্রোপাইল বলা হয়। মাইক্রোপাইল, অনুপাইল, বিভিন্ন কিছু বলা যেতে পারে। সো মাইক্রোপাইল হলো অ্যান্সার, ঠিক আছে? ওকে। তাহলে এখন ডিম পাড়া বা ওভিপোজিশন শব্দটা আছে ওভিপোজিটরের মাধ্যমে যেহেতু পারে, নাম কি এর জন্য, ওভিপোজিশন। দেখো মিলনের পর থেকে কিছুদিন পর ঘাস ফড়িং কি করবে, স্ত্রী ঘাস ফড়িং লম্বা বাদামি রঙের ডিম পাড়তে শুরু করে। তাহলে ডিমের রং কি, লম্বা বাদামি বাদামি রঙের বাদামি রং। ডিম পাড়া শুরু করে, শরৎকাল পর্যন্ত ডিম পাড়া অব্যাহত রাখে। তাহলে ডিম পাড়া কোন সময় পর্যন্ত থাকে বলতো, শরৎকাল। তাহলে গ্রীষ্মের পর থেকে শেষ থেকে শরৎকাল অবধি তাহলে ডিম পারবে। স্ত্রী ফড়িং এটা কত কালে কোন সময় অবধি পর্যন্ত পারে, এটা মনে রাখতে হবে, শরৎকাল। স্ত্রী ফড়িং, এই যে এখানে কিছু কাল বা সময় গ্রীষ্মকালের শেষে আছে অ্যাসোসিয়েটেড অনেক, যে আমরা দেখবো যে হাইড্রা এখানে দেখতেছি, আবার মাছও দেখবো কোন কালে তার ঋতুটিতে কোন জন্ম প্রদান হয়, এগুলো জানবো। টেম্পারেচার কোন মাস, এগুলো অনেকগুলো আছে। স্ত্রী ফড়িং ওভিপোজিটরের সাহায্যে, কে সাহায্যে, 10 সেন্টিমিটার, এই যে ইম্পর্টেন্ট, 10 সেন্টিমিটার গভীর একটি গর্ত করে। কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার এখানে, 2.5 সেন্টিমিটার, 5.4। তো এটা একটু মনে রাখতে হবে। তাহলে গুচ্ছকারে কি বলতো, এই জালে 10 সেন্টিমিটার গর্ত করে, গুচ্ছকারে 20টি কি করে ডিম পাড়ে, কয়টি, 20টি। এরকম সে 10 বার পারে, কয়বার, 10টি। তাহলে কত হবে টোটাল, 200টি। তাহলে আঠালো পদার্থের সাথে ডিমগুলো কি করে, পরস্পরের সাথে সংযুক্ত থাকে, ওই যে সিমেন্ট জাতীয় পদার্থ সহকারী গন্ধ থেকে যেটা আসবে। তো একটি ঘাস ফড়িং এভাবে 10টি গুচ্ছকারে মোট 200 ডিম পারে, এটা মনে রাখতে হবে, মোট 200টি ডিম পারে, এবং প্রতিটা গুচ্ছকাঠি 10টি, প্রতি গুচ্ছকাঠিতে থাকে 20টি। কত সেন্টিমিটার গর্ত করে, 10 সেন্টিমিটার। এই কথা মনে রাখতে হবে। কোন কাল অবধি ডিম পারে, শরৎকাল অবধি। কখন থেকে, গ্রীষ্মের শেষ থেকে। এটা এগুলো মনে রাখতে হবে। ডিম পাড়ার পর পুরুষ এবং স্ত্রী উভয় কি হয়, মারা যায়। সো স্যাড, একদম। তারা এটা কি আত্মত্যাগী, ঠিক আছে? দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জীবনকে তারা কি করে দেয়, বিলীন করে দেয়। এরকম অনেক প্রাণী আছে, বুঝছো? যেমন মনে করো মৌমাছি, পুরুষ মৌমাছি কি হয়, মারা যায়, ঠিক আছে? নিষেকের পর পুরুষ মৌমাছি মারা যায়, নিজের জীবনকে বিলীন করে দিয়ে যায়। রানী মারা যায় না, কিন্তু রানী থাকে, ওকে? তাহলে মারা যায়। কিন্তু তো পাশাপাশির মধ্যে দেখো অনেক একটা আমাদের সাম্রাজ্যের মধ্যে একটা বিষয়, তার ওখানে 3 ধরনের মাছি থাকে, জানো? 3 ধরনের মাছি থাকে। আমরা মাছিগুলো দেখি না, মৌমাছি। একটা হলো কিছু বিষয় আছে কর্মী, সবচেয়ে বেশি হলো কর্মী মৌমাছি, আর একটা হলো পুরুষ,
আর এটা বলে, তাহলে এটা কি পুরুষ মহিলা বলা উচিত না? না, কি বলা হয়? রানী। এটা হলো প্রধান হেড। রানী কয়জন থাকে? একটাই। একটাই থাকে। রানীর গঠন কি এদের মতো? না। কি যে? আলাদা। আলাদা। তুমি দেখেছো যে রানী দেখতে আকার সাইজে বড়, রানী কাজ করে না। সাইজে বড় না, কাজ ওটি সবগুলোতে তো ওরই দেয় আর কি, ওই সবগুলো খুবই যাইতে হয় ওকে। দেখো তাহলে এই রানী কিন্তু সব থেকে আকারে বড়, ঠিক আছে? তো তারপরে এগুলা একরকম গঠনে, পুরুষ আবার আলাদা দেখতে। তো কিন্তু এখন কাজ করে সব থেকে এই যে কাজগুলা মধু সংগ্রহ করা কাজটা কি করে? কর্মীরা করে, ঠিক আছে? আর পুরুষ আর স্ত্রীর কাজ কি বলতো? পুরুষের কাজ কি? খালি প্রজননের সহায়তা করা, করে মারা যাবে, পুরা মারা যাবে। আর রানী কাজ কি বলতো? প্রজনন তো করবে, সাথে সাথে লিড দিবে, কোন একটা দল কোথায় যাবে সামনে থাকে, সে দিক নির্দেশনা দেয়, মেইনটেইন করে সবকিছু, ঠিক আছে? কর্মী নড়াচড়া করলে আমরা এগুলো মারি ফেলে। হ্যাঁ? প্রজনন অংশ নেয় না। না না, ওরা প্রজনন নেয় না, ওরা শুধু কর্মী, ওদের প্রজনন ক্ষমতা নাই। রানী মৌমাছি শুধু প্রজনন করে। প্রজনন করে, আর এই যে পুরুষ আর কর্মীরা শুধু সার্জন কর্মীগিরি করে, এদের কোনো প্রজনন ক্ষমতাই নাই, বুঝছো? ইনফার্টাইল, বুঝছো? তো এরকম একটা বিষয়। এবং এদের জীবনকাল অনেক আছে, তোমাদের শেষে আছে, বইয়েরই শেষের দিকে পড়বো, তখন দেখবো। তো কি মানে কেমন একটা ইন্টারেস্টিং বিষয় না? তারা গঠন করতে হবে আলাদা, বুঝছো? মৌমাছি এটা অনেক বড় হয়, এক ধরনের আছে, রাজ্যিক জেলি আছে, বুঝছো? এই যে যদি মনে করো কোনো একটা স্ত্রী হঠাৎ করে মারা যেতে পারে না, বা তুমি মারি ফেললা, তাহলে একটা আবার রানী দরকার না? তখন ওই যে আমার নতুন যে আছে একটা বাচ্চা আছে, ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল তারা খাওয়ায়, রাজ্যিক জেলি বলা হয়। ওইগুলা খাওয়ানোর মাধ্যমে তাকে পরিপুষ্টি করে, তার আকার বড় হয়ে যায় সবার থেকে, ওইরকম একটা রানী হয় ওখান থেকে। মানে রানী মানে একটা প্রক্রিয়া আছে তাদের, বুঝছো? কিন্তু রানী একটাই থাকে বলে, কটা? একটা। কিন্তু ওটা বানানোর জন্য অনেক সিস্টেম আছে, ওই সিস্টেমের মাধ্যমে একটা রানী বানায়, রিপ্লেস করে, ওই রানীর রিপ্লেস, ওর মারা যায় যখন। অনেক সিস্টেম, ইন্টারেস্টিং বিষয়। একজন পুরুষটা মারা যায় তখন পুরুষ তো অনেক আছে, হাজার হাজার, হচ্ছে না? অনেক। হ্যাঁ, এরকম। এই একটা নিয়ে বসে দিয়ে দেয়। ইন্টারেস্টিং বিষয় না? দেখো তাহলে এই যে ডিম পারলো এইগুলো, এখন দেখো পরিস্ফুটন। ঘাসপুডিং এর ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল ধরনের, অর্থাৎ এর কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ থাকে। নিষিক্ত ডিম্বাণুর ক্লিভেজ বা বিভাজন শুরু হওয়ার পর প্রায় 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন অবস্থা থাকে। এটা মনে রাখতে হবে যে এই যে পরিস্ফুটন কত সপ্তাহ অবধি থাকে, মানে ধরে থাকে 3 সপ্তাহ, মনে রাখতে হবে। ক্লিভেজটা কি আমরা শিখবো প্রথম অধ্যায়ের দিকে, অর্থাৎ ভ্রূণীয় বিভাজন, ঠিক আছে? ভ্রূণীয় পরিস্ফুটন, হ্যাঁ। শীতকালে পরিস্ফুটন কি থাকে? বন্ধ থাকে। কেন? তারা ওই টাইমে যদি এবার বাচ্চাটা বেরিয়ে আসে, একটা প্রতিকূল পরিবেশে পড়বে, এই জন্য ওই টাইমে কি থাকে? পরিস্ফুটন বন্ধ থাকে, যাতে করে একটা উষ্ণ পরিবেশে আসে। এ সময়কালটা কি বলা হয়? ডায়াবাস নামে পরিচিত, মনে রাখতে হবে। তাহলে শীতকালে কি থাকবে? পরিস্ফুটন বন্ধ থাকে, যে সময়টা কি বলা হয়? ডায়াবাস বলা হয় থাকে, ঠিক আছে? তখন শীতকালীন প্রতিকূল অবস্থায় মুখোমুখি যেন শিশু ঘাসপুডিংকে পড়তে না হয় আর কি, এই জন্য ডায়াপাস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, ডায়াপজের সাথে আর একটা শব্দ যায়, এটাকে বলা হয় মেনোপজ। মেনোপজ বোঝো? মহিলাদের যখন প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়, মেনলি 40 থেকে 45 বছর 50 বছর অবধি যায়, তখন আর মেয়েদের কি হয় থাকে না, প্রজনন ক্ষমতা থাকে না, ইনফার্টাইল হয়ে যায়। কারণ তাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ তাদের যে মেনস্ট্রুয়েশন আছে, মেনস্ট্রুয়েশন সাইকেলটা থাকে না, মেনস্ট্রুয়েশন হয় না, সো তখন তাদের আর প্রজনন ক্ষমতা থাকে না, তখন সেই পিরিয়ডকে বলা হয়, তারপরে পরবর্তী থেকে মেনোপজ বলা হয়। একটা পুরুষের কিন্তু প্রজনন ক্ষমতা তার মৃত্যু আর কোনো থাকতে পারে, কিন্তু মেয়েদের থাকে না, লিমিটেশন আছে, ঠিক আছে? 40-50 বছর পর্যন্ত থাকে। ওকে, এই জন্য মেয়েদের আগে বিয়ে দেওয়া উচিত, 12 থেকে 15 বছর মধ্যে। 12 থেকে 15 আমরা 30 দিয়ে হবে। সেটাই তো কথা এখন, এই জন্য বাচ্চাও কম হয়, সবকিছুই কম, ন্যায় কম। তো মনে করো তো প্রজনন ক্ষমতায় আছে হলো 40 থেকে 50 বছর অবধি, কারো 40, কারো 50 অবধি যায়, বা 45 অবধি যায়। তাহলে প্রজনন ক্ষমতাটা পায় কয় বছর? 10 বছর মাত্র, ঠিক আছে? দুটো বেশি হয় না, হয় না বলতে নেয়। ঠিক। দেখো, ন্যায় আরো সুযোগ নাই, 5 বছর গ্যাপ দিলে শেষ, 3টা বিষয় হবে না, 5 বছর গ্যাপ দাও, 10 বছর হয়ে যাচ্ছে।
তারপর দেখো পরিস্ফুটন, তাহলে পরিস্ফুটন বললাম, এটা বললাম না। তাহলে দেখো এই সময় ডাইপাস বলা হয়ে থাকে। বসন্তের আগমনে উষ্ণ পরিবেশ যখন ফিরে আসে তখন কি করবে, আবার বৃদ্ধি শুরু করে, কি ওই যে ক্লিভেজ, পরিস্ফুটনটা আবার কি করবে, বৃদ্ধি শুরু করবে এবং অতি ক্ষুদ্রকায় শিশু গাছফড়িং এর জন্ম হয়। কোথায়, কখন বলো তো? বসন্তের আগমনে, বসন্তকালে আর কি। ঠিক আছে, তার শরৎকাল অব্দি ডিম পারলো, তারপরে এর মধ্যে পরিস্ফুটন হলো, আর ডিম ফুটে বেরোলো কখন, বসন্ত। এটা মনে রাখতে হবে। নিষেক হয়েছিল কখন, গ্রীষ্মের শেষে। ডিম ওরা রাখে কোনটে? কোথায়, মাটিতে, বললামই তো, ওই যে 10 সেন্টিমিটার গর্ত করে, 10 সেন্টিমিটার গর্ত করে রাখে। ওকে, তাহলে এই রূপান্তরটা এখন, অর্থাৎ এই যে শিশু গাছফড়িং যে বেরোইলো, এটা তো বড় হবে না, এই বড়টা হলে কি বলতো, রূপান্তর। তো কথা হলো এটা শুধু রূপান্তরটা আমাদের এখানে শুধুমাত্র ঘাসফড়িং কথা বলা নেই তো, আমাদের সকল ধরনের পতঙ্গের রূপান্তর সঙ্গে বলছে। তো রূপান্তর হলো দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? একটা হলো অসম্পূর্ণ রূপান্তর, একটা হলো সম্পূর্ণ রূপান্তর। তো বলি একটু দেখি আর কি দেখা যায়। পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এই ধরনের ভ্রূণান্তর পরিস্ফুটনকে কি বলা হয়, রূপান্তর বলা হয়। রূপান্তর কয় ধরনের? রূপান্তর এগুলো এমসি মানে এই সংজ্ঞা আসবে না এটা। রূপান্তর হলো অসম্পূর্ণ রূপান্তর, আর একটা হলো সম্পূর্ণ রূপান্তর। তো কি আমরা একটু দেখি অসম্পূর্ণ রূপান্তর মানে কি, একটু শর্টকাটে বলি আগে। অসম্পূর্ণ রূপান্তর বলতে এটা হলো এরকম যে এদের যে শিশু প্রাণীরা আছে, যেটা কি করলো, ডিম থেকে বের হয়ে আসলো, তো শিশু প্রাণী, এদের শিশু আর প্রাপ্তবয়স্ক দেখতে হয় একই হবে। প্রাপ্তবয়স্ক দেখতে কি, অর্থাৎ এদের শিশু থেকে প্রাপ্তবয়স্ক আইডেন্টিফাই করা যায়, বোঝা যাবে যে এটা হবে। ঠিক আছে, বাট সম্পূর্ণ রূপান্তর যেটা, এদের যে শিশু উদ্ভিদ আছে, শিশু প্রাণী আছে, শিশু এবং প্রাপ্তবয়স্ক প্রাণী তুমি দেখে চিনতে পারবে না যে এটা থেকে এটা হবে, বুঝতে পারবে না। ঠিক আছে, একদম আলাদা জিনিস। এটা কি বলতো, সম্পূর্ণ রূপান্তর। আমি তোমাদের সম্পূর্ণ রূপান্তর দেখাবো একটু অ্যানিমেশন, এই ভিডিওটা তখন বের করলাম। ঠিক আছে, ছবি দেখলাম, পাইলাম না খুঁজে কোথাও। তো এখন দেখো অসম্পূর্ণ রূপান্তর বলতে তাহলে কি, যে রূপান্তরের একটি পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে কয়েকটি লিম দশা, নিম মানে কি, এই শিশু, ওখানে একটা শব্দ, এটা আমি বলি, ওটা তখন বলি না, এখানে এসে বলি। দেখো এটা কি বলো তো, নিম। একটা বলছে কি, দুইটা শব্দ এই অর্ধে আছে, একটা হলো নিম, একটা হলো কি লিম। নিম আর লিম মানে ওই যে রক্ত, রক্তে থাকে। ঠিক আছে, ঘাসফড়িং রক্তকে লিম বলি আমরা। আর এটা ঘাসফড়িং এর শিশু অবস্থায় কি বলি, নিম। এই যেটা মনে রাখতো, সব দুইটা কিন্তু একই রকম মনে হচ্ছে, একটা ল, একটা হলো ন, দেখতেও কিন্তু বানানটা একই রকম মোটামুটি, আর ল আর ন যায়। তাহলে ঘাসফড়িং এর শিশু অবস্থাকে নিম থাকবে লেখা, আর একটা কি থাকবে, লিম। দেখতেও ভুল করলে ভুল করে ফেলবা, দেখতে মানে আগে অপশনে দেওয়া আছে কি, নিম। তোমার কিন্তু তখন এটাকে যদি তুমি জানো যে নিম হবে, এটা দেখে মনে করবে এটাই নিম, এটা কিন্তু আসলে লস। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে কোথায় কি কনফিউশন হতে পারে সবই কিন্তু বলে দিচ্ছি, তো মনে রাখবে, এগুলো লিখে রাখবে এখানে। ঠিক আছে, ওকে। তোমরা যখন পড়বা তখন কিন্তু এটা মনে থাকবে না, পড়ে যাবে, তখন ভুল করার পরে তখন বুঝবা, হ্যাঁ ভুল করা যাবে না পরবর্তী। তো আমরা ভুল করছি, তোমাকে বলে দিচ্ছি যে এটা ভুল হতে পারে। ঠিক আছে, অসম্পূর্ণ রূপান্তর, এটা কি বললাম, লিম্ফ অতিক্রমের পর পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয় কি বলা হয়, অসম্পূর্ণ রূপান্তর বলা হয়। প্রত্যেক নিম দশা দেখতে প্রায় পূর্ণাঙ্গ পতঙ্গের ক্ষুদ্র প্রতিরূপের মতো। তার মানে কি বুঝলাম, এদের শিশু হলো প্রাপ্তবয়স্কের মতোই দেখতে, তাই না, প্রায় দেখতে মতোই, কিন্তু এগুলো কিছু থাকে না, ডানা বা জননাঙ্গ বিহীন থাকে, স্পষ্ট বর্ণ পার্থক্য প্রদর্শন করে। অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণী কি বলা হয়, নিম বলা হয় তাকে। উদাহরণ কি, ঘাসফড়িং এর ও তেলাপোকার রূপান্তর। তাহলে যেটা মেইনলি বুঝলাম যে দেখতে মোটামুটি একই থাকে, অর্থাৎ তুমি শিশু দেখে বাপ মাও চিহ্নিত করতে পারবা যে এটা কার বাচ্চা, এটা মেইন কথা। অবশ্য প্রজনন তন্ত্র তখন তো ডেভেলপমেন্ট হবেই না, এবং ডানা ওইভাবে হয় না, এটাই। ঠিক আছে, কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো যে এটাই এর বাচ্চা। কিন্তু সম্পূর্ণ রূপান্তর এটা তুমি পারবা না। সম্পূর্ণ রূপান্তরটা কেমন হয়, যে রূপান্তরের শিশু প্রাণী ও পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো আঙ্গিক মিল থাকে না। এটা কি সম্ভব, মনে হয় কি সম্ভব, কি শিশু প্রাণীর সাথে পূর্ণাঙ্গ প্রাণীর কোনো মিল থাকে না, দুইটা আলাদা প্রাণী মনে হয়, আলাদা প্রজাতি হয় নাকি, আলাদা প্রাণী, এরকম কি মনে হয়েছে কখনো, দেখো নাই, দেখছো, আমি তোকে একটু করে দেখাই।
দেখতে পরে দেখবো ইন্টারেস্টিং বিষয়। এর মধ্যে এর আগে তোমাদের বলছিলাম মনে হয় আমি। দেখো ব্যাপক পরিবর্তনের মাধ্যমে শিশু প্রাণী ব্যাপক পরিবর্তন, অনেক পরিবর্তনের মাধ্যমে পূর্ণবয়স্ক প্রাণী মানে পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়। এই ধরনের রূপান্তর কি বলা হয়? সম্পূর্ণ রূপান্তর বলা হয়। দেখছো? দেখো 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 মৌমাছি প্রজাপতির ক্ষেত্রে এই ধরনের কি দেখা যায়? প্রজাপতি প্রথমে হয়। হ্যাঁ, এগুলো বলছিলাম মনে হয় এর আগে। ওই যে আমরা বলি স্যাঙ্গা বলি না, হ্যাঁ পোকা বলি, ওই যে দেখলো ধান খেতের পোকা, ধান খেতের পোকা হ্যাঁ, ধান খেতের পোকা থেকে কি হয়? প্রজাপতি হয়। একটু পরে দেখবো। এক্ষেত্রে রূপান্তর কি 4টি সুস্পষ্ট ধাপ রয়েছে। তাহলে এই যে সম্পূর্ণ রূপান্তরের 4টি ধাপ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আসে এমসিকিউতে আসে। দেখো এখানেও বোল্ড কালার দিয়েছে। সো পরীক্ষা এক্সামিনার যেটা আছে প্রশ্ন করবে এটাই আগে করবে। দেখো এটা দেখো নীল কালার দিয়েছে, কি বলতো? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। তো পূর্ণাঙ্গ রূপান্তর এই ধাপগুলো মনে রাখতে হবে। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আর ইমাগো মানে কি? পূর্ণাঙ্গ প্রাণী, এটা মনে রাখতে হবে। ইমাগো মানে পূর্ণাঙ্গ প্রাণী। দেখো সম্পূর্ণ রূপান্তরণে শিশু অবস্থায় প্রাণী কি বলা হয়? লার্ভা। তাহলে ওটাতে শিশু অবস্থায় কি বলা হয়তো? ডিম। ডিম। আর সম্পূর্ণ রূপান্তর ক্ষেত্রে কি বলা হবে? লার্ভা। এইটা একটু মনে রাখতে হবে, লার্ভা বলা হয়। ওকে, তাহলে এখানে দেখলাম নিম, এখানে লার্ভা। এটা একটু ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমরা তো এখানে বলতে পারে যে যে অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় কি বলা হয়? লার্ভা, নিম, লিম্ব, বাচ্চা। কি থাকে বললো আর কি। তা কি হবে? নিম আছে। আবার এখানে কিন্তু এটা দিলে আবার লার্ভা, আবার এটার মধ্যে আবার নিম ঢুকাই দিতে পারো। সো এটা কনফিউশনাল জায়গা আছে, প্যাচ লাগার জায়গা আছে কনফিউশনের। সো এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তো ঘাস ফড়িং এর রূপান্তর, ঘাস ফড়িং এর তাহলে কোনটা হবে? ঘাস ফড়িং এর বাচ্চা আর বা মা একই রকম দেখা যায়। সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর। ঘাস ফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ এবং হেমি মেটাবোলাস ধরনের, কারণ এদের অপরিণত নিম আংশিক পরিবেশনের মাধ্যমে কয়েকটি নিম দশা পেরিয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয়। অর্থাৎ ঘাস ফড়িং এর জীবন ইতিহাসে 3টি ধাপ দেখা যায়। লার্ভা আছে, হ্যাঁ, তাহলে ডিম, লিম, পূর্ণাঙ্গ প্রাণী মানে ইমুঙ্গো। তারপরে কি? ডিম, এগ, তারপরে কি আছে? লিম্ব আছে, তারপরে ইমুঙ্গো আছে। ঠিক আছে, এখানে কি নাই? কোনো নেই, পিউপা নেই। পিউপা, লার্ভা আছে, পিউপা নেই। হ্যাঁ, এগুলো নাই, মনে রাখতে হবে। ওকে, তাহলে এখন দেখো এই যে এখানে দেখো নিষিক্ত ডিম, ব্লাস্টোকাইনেসিস, তারপর স্ফোটন দশা। লার্ভা তো এখানে এক ধরনের দেখা যায়, মানে কোথায়? পূর্ণাঙ্গ প্রাণীটাই তো ধরো কোথায় লার্ভা কেমনে হয়? কারণ ওটা তো লার্ভা দেখাচ্ছে, লার্ভা কাকে বলে একটু পরে দেখছে তোমাকে, মানে ওই যে স্যাঙ্গাকে লার্ভা বলা হয়। বুঝছো? কিন্তু কথা হচ্ছে ঘাস ফড়িং তো প্রথমে একটা প্রাণী থাকে, সেটাই তো লাস্টে। না, এটা লার্ভা না তো, এটা লার্ভা অন্যরকম জিনিস। আমি দেখাই একটু পরে তোমাকে লার্ভা কাকে বলা হয়। দেখো এটা কিন্তু ডিম, এই যে দেখতেছো না লার্ভার মতো মনে হচ্ছে, এটা কিন্তু ডিম। এগুলা কি? ডিম। হ্যাঁ, ডিম থেকে বেড়ে আসলে এই যে এটা ছোট একটা বাচ্চা, এটাকে দেখাচ্ছে ঘাস ফড়িং না? তাহলে তো বুঝতে পারছো, তার মানে এটা অসম রূপান্তর। দেখো তাহলে এইটা থেকে দেখো মানুষের তো অসম রূপান্তর। দেখো তাহলে এটা বুঝলা, তাই না? তো এটা দেখো, তারপর এটা থেকে দেখো এই যে কয়েকটা স্টেজ পার করতে হয়। স্টেজ কিভাবে পার করতে হয়? মোল্টিং এর মাধ্যমে, মোশনের মাধ্যমে, খোলস মোশনের মাধ্যমে। খোলস পাল্টায়, আমি এর আগে বলছিলাম কথাটা, মনে হয় চিংড়ি মাছের কথা বলছিলাম। তো এটা মনে করো বড় হবে না, তারপর জামাটা টাইট ফিট হয়ে যাবে, এই জামাটা পাল্টায় ফেলবে, পরে আরেকটা জামা আসবে, এটা টাইট ফিট হবে, আরেকটা পড়বে। এভাবে কি হবে? তার দেহটা বড় হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাবে। ধীরে ধীরে আমরা বলি এর কি থাকে না, প্রজনন তন্ত্র উন্নত থাকে, হয় না, এবং এর ডানা থাকে না। তো ধীরে ধীরে কি হবে? ডানাগুলো তৈরি হবে। তো কোন ধাপে কি তৈরি হবে এটা আমাদের একটু জানতে হবে, করতে হবে। কি বলছে দেখো তো? হ্যাঁ, আছে আছে। দেখো ডিম ফুটে যে তরুণ ঘাস ফড়িং বেরিয়ে আসে তাই কি বলা হয়? নিম। বারবার বলছে। সো এমসিকিউ আসার মতো কিন্তু খুব একটা চান্স আছে। এখানেও দেখো সব জায়গায় নিম শব্দটা পাওয়া যাচ্ছে না, তো যেখানে চোখে পড়বে আসবে। দেখো বহির্গঠনের দিক থেকে নিম ও পূর্ণাঙ্গ ঘাস ফড়িং দেখতে প্রায় একই রকম। অন্তস্থ মুখমাঙ্ক, সরলাক্ষী, পুঞ্জাঙ্কি, অ্যান্টেনা, পাইউরিস প্রভৃতি একই আছে। অনুরূপভাবে নিম্পের জীবন ধারণ, খাদ্যাভ্যাস, খাদ্য বসতি একই রকম। নিম্প পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে পার্থক্য শুধু কি বলতো? ডানা, জননাঙ্গ থাকে না। তাছাড়া দেহের আকার একটি ছোট থাকে, এটাই তার 3টে পার্থক্য থাকে। পূর্ণাঙ্গ হলে ডানা জননাঙ্গ পরিবর্তন ঘটে এবং দেহের আকার কি হবে? বড় হবে। এখানে কি হবে? এই দেখো খোলস মোচন করে বারবার একটু ঋণ দিয়ে দিই। দেখো সদ্য পরিস্ফুটিত নিম্পের কাইটিন নির্মিত কি থাকবে? বহিঃকঙ্কাল থাকে, স্বচ্ছ এবং ক্রমশ কি হবে? গাঢ় হয়। এবং একেবারে প্রাথমিক পর্যায়ে এই নিম একটু বড় হলে বহিঃকঙ্কাল কি হয়ে যাবে? আশাট হয়ে যাবে, জামাটা আরো হবে না। তো দেহ কি করবে? দেহ বৃদ্ধি রহিত করে দেয়। জামা টাইট হয়ে গেছে, আর বড় হতে পারবে প্রাণী? আটকে যাবে না, তখন কি ফাল দিতে হবে এটা। তখন দেহ বৃদ্ধি স্বাভাবিক রাতে পুরনো
বহিঃকঙ্কাল মোশন বা মোল্টিং প্রক্রিয়া কি করতে হবে, ত্যাগ করে দ্বিতীয় ধাপে লিম্ফে পরিণত হয়। বুঝতে পারছো? পরবর্তীতে আবারও তৃতীয়বার কি খোলস মোচনের পর পূর্ণাঙ্গ ঘাস পরিঙ্গে রূপান্তরিত হয়। তাহলে কতবার? 3 বার তৃতীয়বার খোলস মোচনের পর পূর্ণাঙ্গ প্রাণী রূপান্তরিত হয়। এটাকে মনে রাখতে হবে কতবার? পরে আরো 3 বার। হ্যাঁ। মানে প্রথম পরবর্তীতে আরো 3 বার। হ্যাঁ, মানে মোট হলো 5 বার। 5 বার। হ্যাঁ, সরি ভুল হয়ে গেছে, মোট হলো 5 বার। ঠিক আছে, প্রথম 2 বার নিম্নে পরিণত হবে। ঠিক আছে, পরে আরো 3 বার খোলস মোচন পর পূর্ণাঙ্গ। হ্যাঁ। 5টা। দেখো দ্বিতীয় ধাপে নিম্ফে ক্ষুদ্রাকায় কি হবে? দ্বিতীয় ধাপে ডানা প্যাড। ডানা প্যাড থেকে ডানা সৃষ্টির সূত্রপাত ঘটে। প্রতিবার খোলস মোচনের পর লিম্ফ দেখতে কি হবে? ছোট আকৃতির পূর্ণাঙ্গ ঘাস পরিঙ্গের মতো দেখায়। তাছাড়া দেখো এদের পরিস্ফুটনে কোনো কি নেই বলতো? বিশ্রাম দশা নেই, অর্থাৎ কন্টিনিউয়াসলি কি হয়? পরিস্ফুটন হচ্ছে কোনো বিশ্রাম দশা নেই। তো পঞ্চমবার খোলস মোচনের মাধ্যমে ডিম কি হয়? পরিণত ঘাস পরিঙ্গ। ওই যে একটা বললাম না, প্রথম 2 পরে 3, টোটাল কয়বার? 5 বার। তাহলে পূর্ণাঙ্গ প্রাণী হয়ে এটা। তাহলে ঘাস পরিঙ্গের মোচন কতবার হয়? 5 বার। এটা একটু মনে রাখতে হবে। দুটি মোচনের মধ্যবর্তী দশায় কি বলা হয়? ইনস্টার। এটা মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ঘাস পরিঙ্গের রূপান্তর সম্পন্ন হতে প্রায় সময় লাগে 2 মাস সময় লাগে। ঠিক আছে, বাস তো বেশি দিন বাসে না, নিশি ঘর মারা যায়, ডিম পাড়া পরে আবার মারা যায়, শেষ। বুঝতে পারছো? তো জীবনে 5 বারই মোচন সম্ভব হয়, এরপরে মারা যায়। 8 মাসের মতো সর্বোচ্চ বাসে। দেখো ঘাস পরিঙ্গের এরকম দেখো 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি হয়। কয় ধরনের? এখন টপিকটা কি বলতো? রূপান্তরের হরমোনের ভূমিকা। লিম্ফ আর লার্ভা। এই যে ঘাস পরিঙ্গের রূপান্তর হচ্ছে, আমাদের লিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে, এক্ষেত্রে বিভিন্ন ধরনের কি বলতো হরমোন সাহায্য করে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিষেধ হয় বলতো? হরমোন। পড়ছো না তুমি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন, বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি বলতো? এনজাইম। এগুলো পড়ছো না? তো এই যে রূপান্তরের ক্ষেত্রে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেগুলোতে কি করিতে হবে? হরমোন। বহিঃক্ষরা থেকে এনজাইম। ঘাস পরিঙ্গের দেহে 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, পাওয়া যায়। নাম একদম ভেরি ভেরি মুখস্থ করতে হবে। একটা ইন্টারসেরিব্রাল গ্রন্থি। সেরিব্রাল মানে কি? সেরিব্রাল আসলে শব্দ সেরিব্রাম থেকে। কার অংশ বলতো? ব্রেইনের একটা পার্ট না? পড়ছো না তুমি? সেরিব্রাম। ওই যে গরু মস্তিষ্কের পার্ট, মেইন পার্ট, মেজর পার্ট। ডান এবং বাম হেমিস্ফিয়ার, সেরিব্রাম হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার বলি আমরা। তো ইন্টার সেরিব্রাল গ্রন্থি মানে কি? এটা ব্রেনের মধ্যে থাকে। কে থাকবে? ব্রেনের মধ্যে একজন গ্রন্থি থাকে, তাকে বলি আমরা ইন্টার সেরিব্রাল গ্রন্থি। তারপরে কি বলতো? প্রোথোরাসিক গ্রন্থি। মেইনলি আমাদের কি, আমাদের যেমন আছে কি বলতো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস গ্রন্থি যেমন ওদের মতো, ওদের ব্রেনের মধ্যে এরকম একটা কি আছে? ইন্টার সেরিব্রাল গ্রন্থি। আমাদের ব্রেনের মধ্যে কি আছে? 2টা গ্রন্থি আছে, একটা হলো হাইপোথ্যালামাস আর একটা হলো কি বলতো? পিটুইটারি গ্রন্থি। এই 2টা আছে আমাদের ব্রেনের মধ্যে মেইনলি। তো এই যে এগুলা মেইনলি আমাদের, তাহলে এদের ক্ষেত্রে ইন্টার সেরিব্রাল গ্রন্থি করে। তারপরে আছে প্রোথোরাসিক। প্রোথোরাসিক মানে কি? থোরাস মানে বুক। থোরাক্স মানে বুক। তাহলে প্রোথোরাসিক বলতে কি হবে? বুকের মধ্যে আছে, এটা বুকের কাছে। তার কর্পোরা কি আছে? অ্যালাটা। আর এটা কি? কর্পোরা কার্ডিয়াক। এটা মনে রাখতে হবে। কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াক, নাম 4টা মনে রাখতে হবে। ইন্টারসেরিব্রাল গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা আর কর্পোরা কার্ডিয়াক। আবার বলো দেখি। 3 ধরনের ইন্টারসেরিব্রাল, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াক। একটু মুখস্থ করতে হবে। দেখো কি বলছে? এগুলোর মধ্যে প্রথম 3টি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কি করবে? ঘাস পরিঙ্গের রূপান্তরে প্রধান ভূমিকা পালন করে। এখন দেখি আমরা এই নিচে যে সব করে দেওয়া আছে, এটা আমার মেডিকেল পরীক্ষায় আসছিল, আমি যখন মেডিকেল পরীক্ষা দেই, এবং এটা আমার ভুল হয়েছিল। ঠিক আছে, আমি কর্পোরা কার্ডিয়াক দিয়েছিলাম। অ্যান্সার হবে কর্পোরা অ্যালাটা, আমি দিয়েছি হলো কার্ডিয়াক। ভুল করছিলাম এটা। এটা তোমার নাই? আমাদের বই তোমার নাই? শখ নাই? শখ নাই না, এটা নয় রে। পরের পৃষ্ঠা দেখো, পরের পৃষ্ঠা তাহলে পাল্টাইছে। তাহলে না থাকলে কি করে? সবটা দেখে নিও। আমার কিন্তু আজ এইভাবে দিছে, ওই দেখো তো এইভাবে। এটা তো আছে, দেখো সব দেওয়া ছিল। দেখো ইন্টারসেরিব্রাল কি গ্রন্থি, দেখো মস্তিষ্কের অবস্থানকারী, যে ইন্টারসেরিব্রাল মস্তিষ্কের অবস্থানকারী এই গ্রন্থি কোষগুলো থেকে প্রোথোরাসোট্রপিক হরমোন মানে কি বলতো? প্রোথোরাসোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন ক্ষরণ করে, যা প্রোথোরাসিক গ্রন্থি কি করবে? গ্রন্থির হরমোনকে ক্ষরণোদ্দীপ্ত করে। এগুলো আমি পড়াইছিলাম ওদের, ওকে পড়াইছে ওদের না, তোমাদের আমি হরমোন পড়তে বলছিলাম তোমাদেরকে নিচে, আমি বললাম পড়াইনি। তো এই যে ট্রপিক হরমোন একটা বিষয় আছে। ট্রপিক হরমোন বলতে কি? অর্থাৎ এই ট্রপিক হরমোন বলতে ক্ষরিত হয় এক গ্রন্থি থেকে
কিন্তু অন্য গ্রন্থির উপরে কি করে কাজ করে। তাহলে এই যে ইন্টারসেরেব্রাল গ্রন্থি থেকে কি 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 হরমোন খরিত হয়? একটা ট্রপিক হরমোন, প্রোথোরাসোট্রপিক। এ কোথায় কাজ করবে সেটা বোঝা যাচ্ছে। খরিত হচ্ছে ইন্টারসেরেব্রাল গ্রন্থি থেকে, কাজ করবে কোথায়? প্রোথোরাসিক গ্রন্থিকে। এই জন্য কি বলতেছি? প্রোথোরাসোট্রপিক, বুঝছো? মানে এটা প্রোথোরাসোট্রপিক মানে প্রোথোরাসিক গ্ল্যান্ডের উপরে কাজ করবে। তো প্রোথোরাসোট্রপিক হরমোন, বুঝছো? একটা মস্তিষ্ক হরমোন, এটা ক্ষরণ করবে। তো এটা কি করবে? যা প্রোথোরাসিক গ্রন্থিকে কি করবে? উদ্দীপ্ত করবে। বোঝা যাচ্ছে যে প্রোথোরাসোট্রপিক। ওকে, তারপর দেখো থোরাসিক গ্রন্থি, প্রোথোরাসিক গ্রন্থি। তাহলে অগ্রবক্ষে কোথায়? অগ্রবক্ষে অবস্থিত এই গ্রন্থিগুলো একডাইসন হরমোন ক্ষরণ করে। মনে রাখতে হবে কি হরমোন ক্ষরণ করে? একডাইসন ক্ষরণ করে, যা লিম দশায় খলস মোশনে কি করবে? মোশন বা মোল্ডিং এ নিয়ন্ত্রণ করে। মনে রাখতে হবে লিম দশায় খলস মোশন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? একডাইসন হরমোন। একডাইসন হরমোন এটা কোথা থেকে খরিত হয়? প্রোথোরাসিক গ্রন্থি থেকে খরিত হয়। ফলে কি হবে? টিস্যু বৃদ্ধি ঘটে থাকে, এটা মনে রাখতে হবে। দেখো কর্পোরা অ্যালাটা, কর্পোরা অ্যালাটা দেখো নিম দশায় এই গ্রন্থি থেকে জুবিনাইল, এটা মনে রাখতে হবে, জুবিনাইল খরিত হয়, যা নিম দশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। ঠিক আছে, জুবিনাইল বলতে কি বোঝায়? যে শিশু বাচ্চা বোঝায় আর কি। ঠিক আছে, জুবিনাইল কাম। প্রকৃতপক্ষে এ ধরনের তাহলে কি করবে? এটা খরিত, এটা নিম দশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রকৃতপক্ষে এই হরমোনের প্রভাবে কি হবে? গাছফড়িংয়ের নিম দশা দীর্ঘ দীর্ঘ মানে কি বলতো? অনেকদিন থেকে বাচ্চা থাকে, অনেকদিন ধরে বাচ্চা থাকে, এটা। তো প্রাপ্তবয়স্ক ঘাসফড়িংয়ের কর্পোরা অ্যালাটা থেকে গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়, যা প্রাপ্তবয়স্কদের জননাঙ্গের পরিণতি ঘটায়। তাহলে গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে খরিত হয়ে থাকে? কর্পোরা অ্যালাটা থেকে, এটা মনে রাখতে হবে। এখন দেখো কর্পোরা কার্ডিয়াকা। কর্পোরা কার্ডিয়াকা মস্তিষ্কের পশ্চাৎ ভাগে গ্রাসনালীর দুপাশে, মস্তিষ্কের পিছনের দিকে থাকবে গ্রাসনালী, গলার দুপাশে অবস্থিত গ্রন্থিগুলো গ্রোথ হরমোন নিঃসরণ করে। কর্পোরা কার্ডিয়া কি করবে? গ্রোথ হরমোন নিঃসরণ করবে, মনে রাখতে হবে। তাহলে অবশ্যই এটা গ্রোথ মানে কি? বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে কোনটা থেকে কি করতেছে এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? ভালো করে বুঝতে পারতে হবে এটুকু, বুঝছো? উল্টা পাল্টা হয় কিন্তু এখান থেকে। তাহলে এতে ইন্টারথোরাসিক গ্রন্থি কি দেওয়া আছে? অবস্থান কোথায়? মস্তিষ্ক, নিষিদ্ধ হরমোন প্রোথোরাসোট্রপিক, এবং কাজ কি? প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করে। সুন্দর করে দেওয়া আছে না? এতক্ষণ যা বললাম। প্রোথোরাসিক কোষ কোথায়? অগ্রবক্ষে একডাইসন হরমোন ক্ষরণ করবে, মোল্ডিং নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এগুলোই তো সাজাই দিছে আর কি। কর্পোরা অ্যালাটা, কর্পোরা অ্যালাটা কি তাহলে? মস্তিষ্কের পিছনে, তবে হ্যাঁ অন্ত্রের সম্মুখে থাকবে। কাজ কি? নিম দশার জুভিনাইল, নিম দশার জুভিনাইল প্রাপ্তবয়স্ক গোনাডোট্রপিক হরমোন। মেইনলি এটা কি করবে? দেখলাম জুভিনাইলের কি করবে? ওই যে এখানে কি করবে? আমাদের লিম দশা দীর্ঘায়িত করবে আর কি। প্রাপ্তবয়স্ক গোনাডোট্রপিক হরমোন নিয়ন্ত্রণ করবে। এটা কি করবে? আমাদের ওই যে প্রাপ্তবয়স্ক পরিণতি ঘটায় আর কি, জননাঙ্গের ঘটায়। এটা কাজ বা ভূমিকা দেওয়া আছে এখানে। কর্পোরা কার্ডিয়াকা মস্তিষ্কের পশ্চাৎ ভাগে গ্রাসনালী, এটা গ্রোথ হরমোন বৃদ্ধি সাথে করে। ঠিক আছে, এটা আমি ভুল করছিলাম। এটা কি দেওয়া, কি জন্য দিয়েছিল? প্রাপ্তবয়স্ক গোনাডোট্রপিক হরমোন খরিত করে কোন থেকে? কর্পোরা অ্যালাটা হবে, আর দিয়েছিলাম কর্পোরা কার্ডিয়াকা। একদম ভুলে গেছে। তো যাই হোক, এই যে এটা নিম এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের পার্থক্য, এটা তো পারবেই নাকি? এটা পারবো। অবস্থান, আবির্ভাব, আকার, বর্ণ, ডানা, প্রজননতন্ত্র, মোল্ডিং। ঠিক আছে, পূর্ণবয়স্ক তার মোল্ডিং ঘটবে না, শেষ। প্রজননতন্ত্র আমরা বললামই, ডানা থাকে না এদের ক্ষেত্রে, বর্ণ আকারের দিকে পরিবর্তন হবে। কিন্তু ঘাসফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব এটা পড়বা। এটা ব্রিডিং দিবা। যে শস্যের কি ক্ষতি করে, যে পঙ্গপাল গুলা, তাই না? মাইগ্রেটরি পঙ্গপাল গুলা কি খাদ্য হিসাবে খায় অনেকে, দেখবো চীনের মানুষরা খায় এইগুলা। যে গ্রিক পঙ্গপাল কি করা হয় বলতো? গুঁড়া করে অনেক ময়দা বানিয়ে খাওয়া হয় গ্রিক পঙ্গপাল, ময়দা বানিয়ে খায়। এইগুলা দেখো মাধ্যমিক পোষক হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের কৃমিদের মধ্যে বসবাস করতে পারে এগুলা। এই যে এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক শাসন, এগুলো কিন্তু পড়বা, বুঝছো? এগুলো পড়বা নোটের মধ্যে, এগুলো ঠিক আছে, এগুলো পড়বা। তো তোমাদের জন্য ঘাসফড়িং পড়া রইলো, আমি ঘাসফড়িং পরীক্ষা নেবো। ঠিক আছে, এটা পরীক্ষা বলতে শর্ট একটা পরীক্ষা নেবো, এমসিকিউ পরীক্ষা নিয়ে পরের দিন পড়াবো। ঠিক আছে, পরীক্ষার কোন দিন হবে? 2-1 দিন মধ্যে নিবো। পরীক্ষার আগে পড়াবো না অনেক কিছু, এটা মানে
এটা পরীক্ষা না আনার আগে বালিতে পড়াবো না, এটাই কথা। ঠিক আছে, কেমিস্ট্রি পড়াবো। তো এইটুকু হলো পড়া। কেমিস্ট্রি মনে হয় কয়েকটা লেকচার